আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি ব্যাংক নিয়ে আলোচনা করব আজকে। কারণ ব্যাংকের বিষয়ে যেহেতু বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে, এই বিষয়ে বিস্তারিত একটু ব্যাখ্যা দিতেই হবে। প্রথমে বলে নিই, বাংলাদেশ ব্যাংক যে নির্দেশনা দিয়েছে এটা 2025 সালের জন্য কার্যকর, এটা 24 সালের জন্য না। আর এই বিষয়ে অনেকে দেখতেছি ফেসবুক এবং ইউটিউবে অনেকে দেখতেছি মানে এলোমেলো বক্তব্য দিচ্ছে। এই ব্যাপারটা এরকম নয়। এটা বরং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য এবং যারা ব্যাংকে টাকা রাখে ওইসব আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্যই বাংলাদেশ ব্যাংক এই আইনটা করছে। এখানে নেগেটিভ কিছুই নাই, প্রতিটা কথা প্রতিটা জিনিস পজিটিভ। এই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাটাকে নেগেটিভভাবে নেওয়ার কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই। প্রতিটা কথা পজিটিভ, প্রতিটা কথা যারা শেয়ার কিনছে তাদের জন্য ভালো, এবং যারা ব্যাংকে টাকা রাখতেছেন, শুধু যে শেয়ার কিনতেছে তাই না, আপনি ব্যাংকে টাকা রাখি না, আমাদের ওই আমানতটা যাতে সুরক্ষা থাকে এই জন্য বাংলাদেশ ব্যাংক ওই সার্কুলারটা দিছে। পুরো বিষয়টা পড়লে এটাই মূলত বোঝা যায়। তো আপনারা মানে এলোমেলো কোনো কিছুতেই হতাশ হবেন না। যেসব আমি বিকেলে যে ভিডিওটা দিয়েছিলাম, এই ব্যাংকগুলো ডিভিডেন্ড নাও দিতে পারে, কারণ হচ্ছে ওই ব্যাংকগুলো দুর্বল ব্যাংক, সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, এই কারণে আপনারা বারবার বলছিলেন যে কোন ব্যাংকগুলো ডিভিডেন্ড না দিতে পারে। এগুলা বিগত বছরও দেয় নাই। অনেকগুলো ব্যাংক গত বছর 2%, 1%, 5% এভাবে দিয়েছে। এবারও এরকমই দিবে তারা। কিন্তু এখন আমি যে ব্যাংকগুলো নিয়ে কথা বলবো, এই ব্যাংকগুলো অলরেডি দু একটা ব্যাংক ডিভিডেন্ড দিয়েও দিছে, ডিক্লেয়ার করে দিছে। সুতরাং আপনারা আগামীকালকে মার্কেট মানে ব্যাংকের বিষয় নিয়ে অযথা প্যানিকড হয়ে কোনো শেয়ার সেল দেবেন না। একবারে সহজ কথা, মানে প্যানিক হয়ে ব্যাংকের কোনো শেয়ার সেল দেবেন না। আমি এই যে ছয়টা ব্যাংক নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রথমে আমি আসি উত্তরা ব্যাংক নিয়ে। উত্তরা ব্যাংক গত বছর 12.5% ক্যাশ স্টক ডিভিডেন্ড দিয়েছে, আর 17.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই মুহূর্তে প্রাইস হচ্ছে 24.90। এই ব্যাংকটা নিয়ে আমি অনেকবার ভিডিও দিয়েছিলাম। একেবারে যখন সে ব্যাংকটা 22 টাকাতে ছিল তখন অনেকবার আমি কথা বলছি, 2-3টা ভিডিও আপনারা দেখে নেবেন উত্তরা ব্যাংকের। এবং তার ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো সব কিছু অনেক এত বেশি পজিটিভ যেটা কল্পনার বাইরে। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইবিএল, ইস্টার্ন ব্যাংক। প্রথম থেকে যাদের সাথে আমার পোর্টফোলিও দেখেছি আমি, তারাই বেশিরভাগ এই ব্যাংকটা কিনেছেন। এবং এই ব্যাংকটা যখন কিনেছেন তখন এটা 24 টাকা 10-20 ঘরে ছিল। এখন 25 টাকা 26 টাকা চলে গেছে ব্যাংকটা। আশা করি ডিভিডেন্ডকে কেন্দ্র করে আরও বাড়বে। সর্বশেষ ইবিএল 12.5% স্টক দিয়েছে এবং 12.5% ক্যাশ দিয়েছে। শেয়ারের প্রাইস এই মুহূর্তে 26 টাকা, মানে 25% তারা ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে পর্যন্ত। সো এই স্টকটা আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এটা উপরে যে যাবে এটা বোঝা যাচ্ছে। সে একই জায়গায় কিন্তু বসে আছে অনেক দিন থেকে। এই যে অ্যাভারেজ করার যে ব্যাপারটা, ইবিএলটাও থেকে আপনারা বুঝে নেন। অ্যাভারেজ করার ব্যাপারটা হচ্ছে এই জায়গায়, যে কোনো স্টকের অ্যাভারেজ করার জায়গা হচ্ছে ইবিএলটা থেকে উপরে যেভাবে আছে। কোনো স্টক যখন এখানে এইভাবে থাকে এবং নিচের ভলিউমটা যদি এইভাবে কন্টিনিউ কমতে থাকে, ভলিউম কমে গেছে এবং শেয়ারটার প্রাইস একই জায়গায় অনেক দিন থেকে 1-1.5 মাস ধরে, তো ওই জায়গায় গিয়ে আপনারা অ্যাভারেজ করবেন। এই যে বিএল যদি কেউ লসে থাকেন এই মুহূর্তে অ্যাভারেজ করতে পারেন। যদি উপরে অনেক কিনা থাকে, যদি লসে থাকেন অ্যাভারেজ করার জন্য উপযুক্ত একটা স্টক সময়। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, ট্রাস্ট ব্যাংক। সর্বশেষে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, সর্বশেষে 8% স্টক দিয়েছে, 12% ক্যাশ দিয়েছে। সব মিলাই সে 20 টাকা 20% সে বোনাস এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল গত বছর। এবারও সে ভালো ডিভিডেন্ড দেবে বলে আমি প্রত্যাশা করি। শেয়ারটার প্রাইস এই মুহূর্তে শেয়ারটার প্রাইস খুব বেশি বাড়ে না, উপরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা পারতেছেন। আপনারা দুইটা ক্যান্ডেল দেখতেছেন, সে একবার 23 টাকা 50 পর্যন্ত গিয়ে ফেরত আসছে, আর একবার সে সর্বশেষ গত বুধবারেও সে 23 টাকা পর্যন্ত গিয়ে ফেরত আসছে। উপরে যাওয়ার জন্য খুবই আপ্রাণ চেষ্টা করতেছে। নিচে কোনো ভলিউম নাই, কেউ শেয়ার সেল দিচ্ছে না ট্রাস্ট ব্যাংক। একটা লোকও, একটা বিনিয়োগকারীও শেয়ার সেল দিচ্ছে না। আপনারা নিচের গ্রাফস দেখেন, কিছুই নাই, নিচের ভলিউমের গ্রাফসে কিছুই নাই। সুতরাং এই স্টকটা যে কোনো মুহূর্তে পজিটিভ কিছু হতে পারে আমি বিশ্বাস করি। ট্রাস্ট ব্যাংকও কিন্তু উত্তরা ব্যাংক ইবিএলের মতোই ব্যাংক, কিন্তু ইবিএল উত্তরা ব্যাংক কিছুটা প্রাইস আপ হয়েছে, ট্রাস্ট ব্যাংকের প্রাইস এখন আপ হয় নাই। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো, এমটিবি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এটাও ভালো একটা ব্যাংক। এই শেয়ারটা কিছুটা প্রাইস আপ হয়েছে, এখন আবার আপট্রেন্ডে যাওয়ার জন্য ছোটোখাটো একটা মুভমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করতেছে। সর্বশেষ এমটিবি 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে,
তার ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো খুবই পজিটিভ। আশা করি এই ব্যাংকটাও ভালো ডিভিডেন্ড দেবে বছর, এবং এই মুহূর্তে এই এমটিবিটা উপরের দিকে যাওয়ার জন্য মানে সর্বোচ্চ চেষ্টা করতেছে, এবং আমি আশা করি শেয়ারটার প্রাইস আর একটু আপে যাবে, মানে ভালোই আপ হবে। অন্তত প্রিভিয়াস সে যতটুকু গেছে 13 টাকা 13 টাকা 20-30-এ ওইখান পর্যন্ত এমটিবি যাবেই, এটা হলফ করেই বলা যায়। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সিটি ব্যাংক। অনেকের কাছে ভালো ব্যাংক এবং অবশ্যই ভালো ব্যাংক। সর্বশেষ সিটি ব্যাংক 10% স্টক ডিভিডেন্ড দিয়েছে এবং 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। টোটাল 25% সে ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিয়েছিল। দুটো মিলে শেয়ারের প্রাইস এই মুহূর্তে 22 টাকা 90 পয়সা, উপরে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। কিছুটা প্রাইস বেড়েছিল, এরপরে দুইবার সে 2-3 বার করে করে ছোটো ছোটো কারেকশান হয়েছে। এই ব্যাঙ্কগুলোর প্রাইস বাড়ার এখন অনেক সময় আছে। সুতরাং আপনারা এই স্টকগুলোতে যারা এই ব্যাঙ্কগুলোতে যারা আছেন, এগুলো আমি যতগুলো ব্যাংকের কথা বলতেছি, এর বাইরে আরও 2-1টা ব্যাংক আছে, এগুলো আমি নিয়ে নেই। পূবালী ব্যাংক আছে, মার্কেন্টাইল ব্যাংক আছে, যমুনা ব্যাংক আছে, ওগুলো অনেক ভালো ব্যাংক। ব্যাংক এশিয়া আছে, ঢাকা ব্যাংক আছে, ওই ব্যাংকগুলো অনেক ভালো ব্যাংক। আমি তো এতগুলো নিয়ে কথা বলতে পারতেছি না, সেজন্য এই 6টা ব্যাংকে নিলাম। ওই ব্যাংকগুলোও এগুলোর মতোই ভালো ব্যাংক। তো সিটি ব্যাংক আমি মনে করি এখান থেকে ছোটোখাটো একটা আপট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে ডিভিডেন্ডকে কেন্দ্র করে। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক অলরেডি ডিভিডেন্ড ঘোষণা করে দিয়েছে গত বৃহস্পতিবারে। 20% সে ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দেবে এবছর 24 সালে। 23 সালে সে 17.5% ক্যাশ দিয়েছিল, আর এইবার 24 সালে সে 17.5% ক্যাশ এবং 2.5% স্টক ডিভিডেন্ড, এবার আরও বেশি দিচ্ছে সে। এবং এখান থেকে প্রাইম ব্যাংক হয়তো রবিবারে আগামীকালকে হলটেডও হয়ে যেতে পারে, এবং আমি মনে করি সে ভালো একটা প্রাইস আগামীকালকে ডিভিডেন্ডকে কেন্দ্র করে আপ হতে পারে। এই ধরনের স্টক মানে ডিভিডেন্ডকে কেন্দ্র করেই প্রাইস আপ হয়। দুইটা জায়গায় এই শেয়ারগুলো প্রাইস আপ করে, একটা হচ্ছে ডিভিডেন্ডের ঘোষণা আসলে তার পরের দিন, আর হচ্ছে রেকর্ড ডেটের আগে দিয়ে। এই ধরনের ব্যাংকগুলা, বা এই ধরনের ব্যাংক না শুধু, ডিভিডেন্ড বেজ স্টকগুলা বছরে 2বারই আপ হয়। একটা হচ্ছে ডিভিডেন্ডকে কেন্দ্র করে, আর একটা হচ্ছে রেকর্ড ডেটকে কেন্দ্র করে। কিন্তু এই স্টকগুলোতে অনেক দিন ধরে কিনে বসে থাকতে হয়। এই ধৈর্যটা যারা রাখতে পারে তারাই মূলত এই মার্কেটে টিকে থাকতে পারে। শুধু এই স্টকগুলো কিনে না, মার্কেটে টিকে থাকতে পারে এই ধরনের স্টক কিনে। এর বাইরে যা বাড়তেছে বা যা হচ্ছে গত 2 মাস 2.5 মাস ধরে, এটা আসলে বাড়বে কমবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু মার্কেটে টিকে থাকতে হলে এই ধরনের স্টককে, আমি যে ব্যাঙ্কগুলোর কথা বলছি এই মুহূর্তে ডিসেম্বর ক্লোজিংয়ে, এর বাইরে যদি আছে, এর বাইরে লিন্ডিপিটি আছে, সেটারও দাম মোটামুটি বাড়ছে। ডিভিডেন্ড অলরেডি তারা ঘোষণা করে ফেলছে। এই ব্যাঙ্কগুলোও এই যে প্রাইম ব্যাংক অলরেডি ডিভিডেন্ড ঘোষণা করছে, আর বাকি যে ব্যাঙ্কগুলো আছে এগুলোও সিটি ব্যাংক, এমটিবি, ট্রাস্ট ব্যাংক, ইবিএল এবং উত্তরা ব্যাংক, এরাও খুব সহসায় হয়তো আগামী সপ্তাহ বা এর পরের সপ্তাহ ডিভিডেন্ড দিয়ে দেবে। মানে এখন আর খুব বেশি সময় ক্ষেপণ করবে না ব্যাঙ্কগুলো, যেহেতু বর্তমান যে কমিশন এরা খুব টাইট পজিশনে রাখছে, যে ইপিএস এবং ডিভিডেন্ড যথাসময়ে ডিক্লেয়ার করতে হবে। তো সুতরাং এরাও যথাসময়ে তাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দেবে। আমি আশা করি আপনারা খুব বেশি অস্থির হবেন না। যাদের হাতে ব্যাঙ্কগুলো আছে কোনো রকমের কোনো টেনশনই করবেন না। যারা ট্রেডিং স্টক কিনছেন সেটা ভিন্ন বিষয়। আর বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার দিয়েছে সেটা আমি প্রথমে বলছিলাম, সেটা 25 সালে থেকে কার্যকর হবে, সেটা এখন না। আর কার্যকর হইলেও 25 সালে কার্যকর হলেও ওটাও পজিটিভ, মানে যাই আছে সবই পজিটিভ। আমি বিকালে যে ভিডিওটা দিয়েছিলাম সেগুলো হচ্ছে কোন ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড নাও দিতে পারে, সেটা দুর্বল ব্যাঙ্কগুলো যাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা অনেক বেশি নেগেটিভ। এটাও অনেকে হয়তো জানেন না, আমার মনে হচ্ছে যে হয়তো কোন ব্যাংকের ইপিএসটা ভালো বা ইপিএসটা খারাপ, অথবা নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা নেগেটিভ বা পজিটিভ, এগুলো অনেকের হয়তো ধারণা নেই, সেই জন্য আসলে ভিডিওগুলো করা। যেমন আমি বিকেলে যে ব্যাঙ্কগুলো একটু দুর্বল সেগুলো নিয়ে ভিডিও দিয়েছিলাম, আর এখন ভিডিও দিচ্ছি যে ব্যাঙ্কগুলো বাংলাদেশের সেরা টপ ভালো ভালো ব্যাংকের মধ্যে অন্যতম ব্যাংক, আমি সেগুলো নিয়ে এখন ভিডিও করতেছি। ওভারঅল বাংলাদেশ ব্যাংকের সার্কুলার নিয়ে আপনারা কোনো প্যানিক হবেন না। আর আগামীকালকে আরেকটা বিষয় হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করতে পারে, সম্ভাবনা আছে। আর আগামীকালকে আমি এই স্টকটাকে খুবই পজিটিভভাবে দেখব, সেটা হচ্ছে প্রাইম ব্যাংক। যেহেতু ডিভিডেন্ড ঘোষণা করছে বৃহস্পতিবারে, আগামীকালকে সপ্তাহের প্রথম দিন, প্রথম মার্কেট ডিভিডেন্ডকে কেন্দ্র করে, এবং সে যেখানে আছে মানে এই ধরনের, এবং যেখানে ক্যান্ডেলগুলো তৈরি করে রেখেছে সর্বশেষ যে ক্যান্ডেলটা, এই ধরনের ক্যান্ডেল থেকে মার্কেট, মানে কোনো স্টক অথবা ইন্ডেক্স এই ধরনের ক্যান্ডেল থেকে বেশিরভাগ আপ হয়।
ক্যান্ডেলটা যদি সবুজ হতো তাহলে আর অনেক বেশি ভালো হতো, তবে এখান থেকে প্রাইস আপ হবে এটা মোটামুটি আমি বলতেই পারি। সব কিছু মিলে আপনারা অস্থিরতা অনুভব করবেন না। ব্যাংকের শেয়ার নিয়ে সমস্ত কিছু ঠিক আছে, ওকে আছে। ভালো থাকবেন সবাই। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।